Assalamu alaikum. I am Muhammad Sharafuddin, Assistant Professor, Department of Business Administration, Mohammadpur Kendriya College. Today, I am going to taking a class about BBA 4th year 8th semester. Course name is Financial Analysis, and today's topic is Statement of Cash Flow. Dear students, I will solve a problem about cash flow statement. Now I'm going to discuss about the problem. Presented below are data taken from the records of Fortune Limited 2014-2013, cash, current asset other than cash, long-term investment, plant assets. On the other hand, liabilities are accumulated depreciation, current liabilities, bonds payable, capital stock, retained earnings. Some additional informations are available here. Held to maturity securities carried at cost of taka 43,000 on December 31st, 2013 were sold in 2014 for taka 34,000. B. Plant asset that cost taka 50,000 and were 80% depreciated were sold during 2014 for taka 8,000. Number C, net income as reported on the income statement for the year was taka 46,000. Number D, dividend is paid amounted to taka 10,000. Prepare a statement of cash flows for the year 2014 using the indirect method. Dear students, আমরা একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করব। আমরা ইতিপূর্বে ক্লাসে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটি অঙ্ক তোমাদেরকে সমাধান করিয়েছিলাম। আজকে আরও একটি অঙ্ক তোমাদেরকে সমাধান করার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। তো অঙ্কটি হলো ফরচুন লিমিটেডের কিছু তথ্য তোমাকে দেওয়া হলো। 2014 সাল এবং 2013 সালের কিছু তথ্য এখানে আছে। এই তথ্য এবং কিছু অতিরিক্ত তথ্যের আলোকে আমরা একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করব এবং তৈরি করতে হবে ইনডিরেক্ট মেথডে। আমি স্টেটমেন্টটি তৈরি করার জন্য আমি এখন কাজ করছি। তোমরা জানো যে ক্যাশ ফ্লো হয় তিনটা অ্যাক্টিভিটিস থেকে। প্রথম অ্যাক্টিভিটিসের নাম হলো ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা লিখছি cash flows from operating activities. অপারেটিং অ্যাক্টিভিটিসের ক্যাশ ফ্লো বের করার জন্য সর্বপ্রথম আমার দরকার হবে নেট ইনকাম। আমার অঙ্কের এডিশনাল ইনফরমেশন সি নাম্বারে নেট ইনকাম দেওয়া আছে 46,000। আমরা প্রথমে লিখে নেব নেট ইনকাম 46,000। এই নেট ইনকামের সঙ্গে আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তাই আমরা লিখব অ্যাডজাস্টমেন্ট reconcile to net income to net cash। তো অপারেটিং অ্যাক্টিভিটিসে ইনডিরেক্ট মেথডে সর্বপ্রথম আমাকে খুঁজে বের করতে হবে আমার নন ক্যাশ আইটেমগুলো কি কি রয়েছে। নন ক্যাশ আইটেমের মধ্যে হতে পারে অবচয়, অবলোপন, আর যদি কোনো সম্পদ বিক্রি করে দেই সেই সম্পদ বিক্রয়ের কোনো লাভ লস থাকলে সেটি। দেখো আমাদের অতিরিক্ত তথ্য এতে বলা ছিল held to maturity securities carried at a cost of taka 43,000 on December 31, 2013 were sold in 2014 for taka 34,000. Held to maturity securities এটি আমার একটা বিনিয়োগ, লং টার্ম ইনভেস্টমেন্ট। আমরা 43,000 টাকার কিছু সিকিউরিটিস ক্রয় করেছিলাম 2013 সালে, এটি 2014 সালে 34,000 টাকা আমি বিক্রি করে দিয়েছি। তাহলে দেখো 43,000 টাকা দিয়ে একটা সিকিউরিটিস কিনে যদি 34,000 টাকায় বিক্রি করি
তাহলে 43,000 টাকার জিনিস 34,000 টাকায় বিক্রি করলে আমার 9,000 টাকা লস হয়ে যায়। এই সিকিউরিটিজ বিক্রি করে আমার যে লসটা হলো এটা একটা নন ক্যাশ এক্সপেন্স, তাই আমরা সর্বপ্রথম এই লসটাকে এখানে যোগ করে দেব। তো আমরা লিখব লস অন সেল অফ লং টার্ম ইনভেস্টমেন্ট অথবা হেল্ড টু ম্যাচিউরিটি সিকিউরিটিজ, হেল্ড টু ম্যাচিউরিটি সিকিউরিটিজ, $9,000 টাকা লস হয়েছে, তাই আমরা এটাকে যোগ করব। এরপরে অতিরিক্ত তথ্যের বিতে বলা আছে প্ল্যান্ট অ্যাসেট দ্যাট কস্ট টাকা 50,000 were 80% depreciated were sold during 2014 for টাকা 8,000। আমরা 50,000 টাকা মূল্যের একটি প্ল্যান্ট অ্যাসেট যা 80% আমরা ডেপ্রিসিয়েট করে ফেলেছি, আমরা ব্যবহার করে ফেলেছি, সেটি আমরা 8,000 টাকায় বিক্রি করে দিয়েছি। এখানে একটা অ্যাসেট বিক্রি করা হয়েছে, এই অ্যাসেট বিক্রি করে আমার লাভ হয়েছে না লস হয়েছে এটা কিন্তু দেওয়া নেই, তাই আমরা এখন একটু খুঁজে বের করব এখানে কি কোনো লাভ লস হয়েছে কিনা, একটা ওয়ার্কিং করব। আমরা প্রথমে বলবো যে অ্যাসেটটা বিক্রি করেছি তার অবচয় কত টাকা হয়েছে। ডেপ্রিসিয়েশন অফ সোল্ড প্ল্যান্ট অ্যাসেট, আমার প্ল্যান্ট অ্যাসেটের মূল্য ছিল 50,000, ডেপ্রিসিয়েশন হয়েছে 80%, তাহলে আমার 40,000 টাকা। তাহলে দেখো 40,000 টাকা যদি ডেপ্রিসিয়েট হয়ে যায় তাহলে এই প্ল্যান্ট অ্যাসেটের মূল্য আমার কাছে কত রইল, এটাকে বলবো বুক ভ্যালু। বুক ভ্যালু অফ সোল্ড প্ল্যান্ট অ্যাসেট। দেখো অ্যাসেটটি কেনা ছিল আমার 50,000 টাকায়, এটা ডেপ্রিসিয়েশন হয়েছে 40,000, তাহলে আমার এটার বুক ভ্যালু দাঁড়ালো 10,000। কিন্তু এই অ্যাসেটটা আমি বিক্রি করেছি 8,000 টাকায়, 10,000 টাকার অ্যাসেটটা আমি 8,000 টাকায় বিক্রি করেছি, তাহলে কিন্তু লস দাঁড়ালো 2,000 টাকা। তাহলে আমার এখানে বের হয়ে যাবে এখন লস অন সেল অফ প্ল্যান্ট অ্যাসেট। দেখো 10,000 টাকার অ্যাসেট বিক্রি করেছি 8,000 টাকায়, তাহলে আমার লস দাঁড়ালো 2,000 টাকা। এটি এখন আবার নতুন করে লিখবো এখানে লস অন সেল অফ প্ল্যান্ট অ্যাসেটস, এটি ওয়ার্কিং 1 থেকে এসছে, আমি এখানে W1 দিয়ে দিলাম 2,000 টাকা। এরপরে আমার আরেকটি নন ক্যাশ এক্সপেন্স রয়েছে ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশনটা আমার এখানে দেওয়া নেই, এই ডেপ্রিসিয়েশনটা আমাকে একটা ওয়ার্কিংস দিয়ে বের করে নিতে হবে। ওয়ার্কিংস 2 ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটি বের করার সূত্রটা হবে হলো এন্ডিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস opening accumulated depreciation plus depreciation of sold plant asset। Dear students, আমার অঙ্কের মধ্যে accumulated depreciation 2014 সালের দেওয়া আছে 20,000 টাকা, 2013 সালের দেওয়া আছে 40,000 টাকা। 2014 সালের টাকাটাকে বলবো এন্ডিং, 13 সালের টাকাটাকে বলবো আমরা ওপেনিং। তাহলে আমার এন্ডিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে 20,000 টাকা মাইনাস ওপেনিংটা দেওয়া আছে আমার 40,000 টাকা প্লাস ডেপ্রিসিয়েশন অফ সোল্ড প্ল্যান্ট অ্যাসেট। এই যে আমরা ওয়ার্কিং 1 এর মধ্যে ডেপ্রিসিয়েশন অফ সোল্ড প্ল্যান্ট অ্যাসেট বের করেছি 40,000 টাকা, এটা ক্যালকুলেশন করলে আমার দাঁড়ালো 20,000 টাকা। এটি এখন আবার এখানে লিখে দেব আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটি আসলো ওয়ার্কিং 2 থেকে 20,000 টাকা। খরচগুলা নন ক্যাশ এক্সপেন্সগুলোকে আমার যোগ করতে হয়, তাই আমি এখানে যোগ করে লিখব। ডিয়ার স্টুডেন্টস,
এখন আমরা দেখব আমাদের কারেন্ট অ্যাসেটগুলোর যে ইনক্রিজ এবং ডিক্রিজগুলো। প্রথমে আছে ক্যাশ, এটি আমি লিখব না কারণ আমি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোই করছি। তারপর আমার কারেন্ট অ্যাসেট দেওয়া আছে 2013 সালে দেওয়া আছে 60,000, 2014 সালে দেওয়া আছে 85,000। তাহলে 13 সাল থেকে 14 সালে আমার অ্যাসেট বেড়েছে, অ্যাসেট বাড়লে বিয়োগ করতে হয়। তা আমি এখন লিখব ইনক্রিজ অফ কারেন্ট অ্যাসেটস। তাহলে দেখো কত টাকা বেড়েছে, 60,000 থেকে 85,000। তাহলে 60,000 থেকে 85,000 টাকা বাড়লো 25,000। ইনক্রিজ করলে বিয়োগ করতে হয়, আমি বিয়োগ করব। আর কোনো কারেন্ট অ্যাসেট নেই, একটা কারেন্ট লাইবিলিটিস আছে আমার অঙ্কের ভিতরে। 2013 সালে আছে 22,000, 2014 সালে আছে 40,000। তাহলে এখানেও বেড়েছে 22,000 থেকে 40,000, তার মানে 18,000 টাকা ইনক্রিজ করেছে। আমরা লিখব ইনক্রিজ অফ কারেন্ট লায়াবিলিটিস। $18,000 টাকা আমার ইনক্রিজ করেছে। লায়াবিলিটি ইনক্রিজ করলে প্লাস করব। দেখো আর কোনো কারেন্ট লায়াবিলিটিসও নেই, আমার প্রথম অ্যাক্টিভিটিসটা শেষ হয়ে গেল। আমি এখন যোগ বিয়োগ করে যদি দেই 9,000 প্লাস 2,000 প্লাস 20,000 মাইনাস 25,000 প্লাস 18,000 প্লাস করলে 24,000। তাহলে আমার এই 46,000 এর সঙ্গে 24,000 যদি আমি যোগ করে দেই তাহলে আমার দাঁড়াবে হলো 70,000। এই 70,000 হবে অপারেটিং অ্যাক্টিভিটিসের নেট ক্যাশ ফ্লো। অতএব নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস সেকেন্ড অ্যাক্টিভিটিসটা হলো ক্যাশ ফ্লোজ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে আসবে শুধু হলো লং টার্ম যত অ্যাসেটগুলো রয়েছে সেগুলো, আমার আর যত বিনিয়োগ আছে সেগুলো। দেখো অঙ্কের ভিতরে প্রথম সমন্বয়টাই আমার বলা ছিল হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিস আমরা বিক্রি করে দিয়েছিলাম। তাহলে দেখো আমি যদি একটা সিকিউরিটিস বিক্রি করে দিই তার মানে এটা বিনিয়োগ বিক্রি করে দিয়েছি, বিনিয়োগ বিক্রি করলে আমার কাছে টাকা আসবে। তাই আমি এখানে লিখবো সোল্ড অফ হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিস। দেখো আমরা বিক্রি করে 34,000 টাকা পেয়েছি, এটা আমার কাছে আসবে, তাই এটাকে প্লাস করে দেব। এরপরে নাম্বার বিতে বলা ছিল প্ল্যান্ট অ্যাসেট, 50,000 টাকার প্ল্যান্ট অ্যাসেট আমি 8,000 টাকা বিক্রি করেছিলাম। এই যে আমরা প্রথম ওয়ার্কিংয়ে আমরা যে লস বের করেছিলাম সেখানে দেখো একটা প্ল্যান্ট অ্যাসেট বিক্রি করে দিয়েছি 8,000 টাকা। এই প্ল্যান্ট অ্যাসেট বিক্রি করলে টাকা আসবে। আবার লিখব সোল্ড অফ প্ল্যান্ট অ্যাসেটস আমি 8,000 টাকা বিক্রি করেছি, টাকাটা আসবে, তাই এখানে প্লাস করে দেব। অঙ্কের মধ্যে আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট দেখলাম, এটা অলরেডি আমার এই হেল্ড টু ম্যাচুরিটি সিকিউরিটিজের মধ্যে এসে যায়। প্ল্যান্ট অ্যাসেট 2013 সালে ছিল 2,15,000, 2014 সালে হলো 3,35,000 টাকা এখানে বেড়ে গেছে। তার মানে নতুন প্ল্যান্ট অ্যাসেট আমরা ক্রয় করেছি। কত টাকার প্ল্যান্ট অ্যাসেট ক্রয় করলাম এখন এটা একটু আমাদেরকে বের করে দেখতে হবে। দেখো ওয়ার্কিং 3-তে আমরা যদি দেখি, বা ওয়ার্কিং দেওয়ার দরকার নেই, আমাদের 2013 সালে প্ল্যান্ট অ্যাসেটের পরিমাণ দেওয়া ছিল 2,15,000। এর মধ্য থেকে আমি 50,000 টাকা মূল্যমানের একটি প্ল্যান্ট অ্যাসেট বিক্রি করে দিয়েছি। 2,15,000 থেকে 50,000 টাকা যদি বিয়োগ দেই তাহলে 1,65,000 এটি আমার থাকার কথা। কিন্তু 2014 সালে গিয়ে দেখলাম প্ল্যান্ট অ্যাসেট রয়েছে 3,35,000। এই যে দেখো
1,65,000 থাকার কথা কিন্তু আছে 3,35,000। তাহলে কত টাকার অ্যাসেট বেড়ে গেল? বেড়ে গেছে হলো 1,70,000 টাকার অ্যাসেট বেড়ে গেছে। তার মানে এই 1,70,000 টাকার প্ল্যান্ট অ্যাসেট আমি নতুন করে ক্রয় করেছি। তাই আমরা লিখব পারচেজ অফ প্ল্যান্ট অ্যাসেটস, পারচেজ অফ প্ল্যান্ট অ্যাসেটস 1,70,000 আমি পারচেজ করেছি, টাকা চলে যাবে, তাই এটা আমরা বিয়োগ দিয়ে লিখব। আমার আর কোনো ফিক্সড অ্যাসেটস বা লং টার্ম অ্যাসেটস আমার নেই, তাই এখন আমি এখান থেকে যদি দেখি 34,000 প্লাস 8,000 মাইনাস 1,70,000, তা প্লাস মাইনাস করলে 1,28,000 এটা মাইনাস ফিগারে আসে। তো এই যে 1,28,000 এটা মাইনাস ফিগার আছে, তার মানে এখানে নেট ক্যাশ আমরা ইউজ করেছি। অতএব নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, মাইনাস ফিগার আছে তাই এটাকে নেট ক্যাশ ইউজড বলবো। লাস্ট অ্যাক্টিভিটিস হলো ক্যাশ ফ্লোজ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লোজ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে শুধুমাত্র আসবে আমার শেয়ার, স্টক, ডিভিডেন্ড, বন্ড, ডিভেঞ্চার, এই সমস্ত যে আইটেমগুলো রয়েছে সেগুলো। আমার অতিরিক্ত তথ্যের মধ্যে ডিতে বলা আছে ডিভিডেন্ডস পেইড অ্যামাউন্টেড টু টাকা 10,000। আমি ডিভিডেন্ড পেইড করেছি, ডিভিডেন্ড পেইড করলে টাকা চলে যাবে, তাহলে লিখব ডিভিডেন্ড পেইড 10,000। টাকা চলে গেলে এটা ব্র্যাকেট দিয়ে রাখবো, বিয়োগ দেখাবো। এরপরে আমরা একটু মূল অঙ্কের মধ্যে যদি দেখি, বন্ডস পেয়েবল, দেখো 2013-এ আমার কোনো টাকা ছিল না, 2014-এ 75,000 এসেছে, তার মানে নতুন করে বন্ড আমরা ইস্যু করেছি। বন্ড ইস্যু করা মানে হলো বন্ড বিক্রি করা, বন্ড বিক্রি করলে আমার কাছে টাকা আসবে, তাই আমরা এটাকে প্লাস করব। তাহলে লিখব ইস্যু অফ বন্ডস পেয়েবল 75,000 ইস্যু করলে টাকা আসবে, এটাকে প্লাস করব। দেন ক্যাপিটাল স্টক 2013 আছে 2,54,000, 2014 আছে 2,54,000, কোনো পরিবর্তন আসে নাই, তার মানে এখানে কোনো লেনদেন হয়নি। রিটেন আর্নিংস এটি নেট ইনকামের মধ্যে থাকে, তাই এই রিটেন আর্নিংস নিয়ে আমি আর কোনো কাজ করব না। আমার সমস্ত আইটেমগুলো চলে এসছে, এখন আমি যোগ বিয়োগ করব। মাইনাস 10,000 প্লাস 75,000 65,000, এটি প্লাস ফিগারে আছে, এটাকে বলবো অতএব নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখন যদি দেখো অপারেটিং অ্যাক্টিভিটিস আমার 70,000 ক্যাশ ফ্লো ছিল, ইনভেস্টিংয়ে আমার মাইনাস 1,28,000, ফাইন্যান্সিংয়ে হলো 65,000। এই তিনটা অ্যাক্টিভিটিসের টাকাগুলো আমি এখন একটু যোগ বিয়োগ করে দেখব। 70,000 মাইনাস 1,28,000 প্লাস 65,000, 7,000 টাকা। এটি প্লাস ফিগারে রয়েছে। প্লাস ফিগারে থাকা মানে হলো আমার টাকা বৃদ্ধি পেয়েছে, এটাকে বলবো অতএব নেট ক্যাশ ইনক্রিজ। এই নেট ক্যাশ ইনক্রিজের সঙ্গে আমি ওপেনিং ক্যাশটা যোগ করে দেব। 2013 সালে আমার ক্যাশ দেওয়া ছিল 8,000 টাকা, এটিকে আমি প্লাস করে দেব, প্লাস ওপেনিং ক্যাশ 8,000। আমার 2013 সালে আমার কাছে নগদ টাকা ছিল 8,000 টাকা, আর আমার 14 সালে টাকা বৃদ্ধি পেয়েছে 7,000, তাহলে এই 8,000-এর সঙ্গে 7,000 যদি যোগ করে দেই আমার ক্যাশ দাঁড়াবে
15,000, যেটা 2014 সালে আমার দেয়া আছে। আমার 14 সালের টাকার সঙ্গে এটা মিলে গেল, তার মানে অঙ্কটা আমার নিখুঁতভাবে হয়েছে। অতএব এটাকে বলবো এন্ডিং ক্যাশ। ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভালোভাবে অঙ্কটি দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে। আমার ধারণা তোমরা সবাই খুব সুন্দরভাবে অঙ্কটি করতে পারবা। আর এই অঙ্কের প্রশ্নটি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে, তোমরা সবাই দেখে নিও। ভালো থাকবা, স্টে হোম, স্টে সেফ।